আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এখন রয়েছে দেশের আর্থিক খাত ও পুঁজিবাজার নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তুহিন রেজা। মোহাম্মদ তুহিন রেজা, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। শুরুতে আর্থিক খাতের অবস্থা একটু জানতে চাইবো, করোনা পরবর্তী কি অবস্থা আসলে এই খাতের? করোনার পরবর্তীতে আর্থিক খাতের বর্তমান অবস্থা বিশ্লেষণ করতে গেলে আপনাকে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে নতুন ঋণ প্রবাহ কি পরিমাণ যাচ্ছে ব্যাংকগুলো থেকে, কারণ ব্যাংকগুলোর এবং নন ফান্ডেড ইনকাম গুলি কিভাবে ব্যাংকগুলি কালেক্ট করছে সেগুলির দিকে নজর রাখতে হবে। সেই ট্রেন্ড এবং ইম্পোর্ট এবং এক্সপোর্টের ভলিউমটা কি সেদিক থেকে দেখলে যে আপনার করোনা পরবর্তীতে এখন কিন্তু বেশ ভালো ট্রেন্ডে ব্যবসা বাণিজ্য এগোচ্ছে। এবং সাথে সাথে আমি বলবো যে সমস্ত কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল করোনার সময়, তারাও কিন্তু ক্ষতি পুষিয়ে উঠে নতুন করে আবার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য অ্যাপ্লাই করছে ব্যাংকগুলোতে, যাতে করে তারা নতুন করে আবার শুরু করতে পারে। তো সেক্ষেত্রে এখন আর্থিক খাতে যে পরিমাণ অর্থ অলস করেছিল, এখন কিন্তু সেই পরিমাণ অলস অর্থ ব্যাংকগুলোতে নেই। তার মানে ব্যাংকগুলো ইনভেস্টমেন্টে যাচ্ছে, লিজিং কোম্পানিগুলো ইনভেস্টমেন্টে যাচ্ছে, এবং সাথে সাথে নতুন করে এখন আবার লোনের যেহেতু রিপেমেন্ট গুলি শুরু হয়েছে, সো আমি মনে করি যে মানি মার্কেটে একটা ভেলোসিটি অফ মানি আমরা যেটাকে বলি, অর্থের লেনদেনগুলি কিন্তু হচ্ছে। আমরা জানি যে ব্যাংকের মতো এনবিএফআই তো আসলে কিন্তু আপনার যে এনপিএল এর কথা আমরা বলি, সেই এনপিএল এর সমস্যা এখানেও আছে। তো এটার কি অবস্থা, আসলে আপডেটটা কি? এনপিএল সারা জীবন ধরেই ব্যাংকিং সেক্টরগুলিতে, বিশেষ করে লিজিং সেক্টরগুলিতে ছিল এবং এগুলো থাকবে। এগুলো নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং বোধ করি এখানে বলা বাহুল্য যে অনেক আগে থেকেই আপনার ব্যাড ডেট গুলি, যেগুলি ব্যাড অ্যান্ড লস হয়ে যায়, সেগুলোকে প্রভিশন রাখার একটা বিধান রয়েছে বাংলাদেশ ব্যাংকে। তো লিজিং কোম্পানি এবং ব্যাংকগুলি সেই অনুপাতে প্রভিশন তারা বাংলাদেশ ব্যাংকে রাখে। সুতরাং যদি কোনো লোন একেবারেই ব্যাড ডেট হয়ে যায়, সেটিকে রাইট অফ করারও সক্ষমতা বোধ করি লিজিং কোম্পানিগুলোর এবং ব্যাংকগুলোর রয়েছে। তো সেক্ষেত্রে সেটি না দেখে যেটি দেখা দরকার সেটি হচ্ছে যে নতুন বিজনেসের প্রবাহটা কিভাবে চলছে, ইনকাম কোয়ার্টারলি কি ইনকাম করতে পারছে, এবং সাথে সাথে যেই ব্যাড ডেট গুলি লং টাইমের জন্য ব্যাড ডেট হয়ে গেছে সে বিষয়ে কি চিন্তা ভাবনা করছে সেটি আসলে দেখার বিষয়। যেমন ধরেন, একটি লোন যদি ব্যাড ডেট হয়ে যায়, ওই মালিককে প্রণোদনা দিয়ে যদি ঠিক করা যায় সেটি ২-৩ বছরের মধ্যে সম্ভব। কিন্তু একটা লোন যদি ২০ বছর ১৫ বছর ধরে ব্যাড ডেট থাকে এবং সেটির যদি জমি বিক্রি করে অথবা তাকে প্রেসার ক্রিয়েট করে যদি কোনোভাবে কিছু আদায় করতে না পারা যায়, কোলাটেরাল না থাকে, সেক্ষেত্রে এটিকে রাইট অফ এর আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা। তো এগুলি নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান রয়েছে, এবং এখন আরো বিএফআইএম অনেক শক্তিশালী, তারা অনেকগুলি নতুন সার্কুলার দিয়েছে, যেগুলোর আন্ডারে চলে আসলে লিজিং কোম্পানিগুলো আরো বেশি রোবস্ট হবে এবং আরো বেশি শক্তিশালী হবে। তাদের সুদ মওকুফের নীতিমালা থেকে শুরু করে রিশিডিউলিং এর নীতিমালা থেকে শুরু করে সবগুলো কিন্তু ঢেলে সাজানো হবে। তো এই ঢেলে সাজানোর ফলে যেটি ঘটবে যে আপনার 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 কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে লিজিং কোম্পানিগুলির স্বাস্থ্য কি আসলে। সেটাই। তো একটু জানতে চাইবো যে এনবিএফআই সেক্টরে আস্থা বাড়াতে আরো আসলে কি করা উচিত, সেই সাথে নিয়ন্ত্রণ সংস্থার কাছে কোনো প্রত্যাশা থাকবে কিনা এই সেক্টরের উন্নয়নের জন্য? না, এই সেক্টরের উন্নয়ন, এই সেক্টর নিজে থেকেই তার জায়গা ধরে রেখেছে এতদিন ধরে এবং নিজে থেকেই তারা চলতে পারবে। বিশেষ কোনো প্রণোদনার এখানে দরকার নেই। যেটি দরকার হচ্ছে যে টাকার প্রবাহ যেটি আগেও ছিল, যে গভর্নমেন্টের ফান্ড, প্রাইভেট ফান্ডগুলি লিজিং কোম্পানিকে দিয়ে, লিজিং কোম্পানিগুলির সোর্স অফ ফান্ড তো তাই আসলে, এবং সাধারণ মানুষের আমানত। তো সেক্ষেত্রে এই অর্থের যোগানটা যেন নিশ্চিত থাকে, লিজিং কোম্পানিগুলি যে ব্যাংকের মতো করে যেন ফান্ড পেতে পারে এবং সেগুলিকে ইউটিলাইজ তারা করতে পারে, সেটুকু প্রণোদনা, সেটুকু যদি নিশ্চিত করা যায় এবং মানে মানির প্রবাহ যদি লিজিং কোম্পানিগুলির মধ্যে প্রবাহিত হতে থাকে, তাহলে লিজিং কোম্পানিগুলি অদূর ভবিষ্যতে ওরকম কোনো ক্রাইসিসের মধ্যে পড়বে বলে আমি মনে করি না। আর আস্থার সংকটগুলো তো আপনি দেখলেনই যে হাইকোর্ট কিন্তু অলরেডি টেকেন কেয়ার অফ, তারা কিন্তু অলরেডি দুটো জায়গায় বসিয়ে দিয়েছে একদম
বাংলাদেশের প্রতিচর্যা লোকজনকে, তারা কিন্তু এখন এই লিজিং কোম্পানিগুলো দেখছে এবং পিপলস লিজিংও বোধ করি আবার চলে আসবে। সুতরাং মানুষের আস্থাহীন হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না, কারণ প্রত্যেকটাই কিন্তু সালভেজ করা হচ্ছে, প্রত্যেকটিতে কিন্তু যুক্তিসঙ্গত ভাবেই সেগুলিকে ঠিক করার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, একদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, অন্যদিকে মহামান্য হাইকোর্টের পক্ষ থেকে। সুতরাং এইখানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বা এই সেক্টরে আস্থাহীন হয়ে পড়বে সেরকম কোনো কারণ কিন্তু এখন সাধারণ মানুষের সামনে নেই। অবশ্যই মোহাম্মদ তুহিন রাজা, আমরা এই বিষয়ে আরো অনেক কথাই আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ কৃষি বিজনেস সঙ্গে আছি রহমান রনন। দর্শক, বিরতির আগে দেশের আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তুহিন রেজা। মোহাম্মদ তুহিন রেজা, আমরা বিরতির আগে আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম, একটু জানতে চাইবো, একটু পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই, একটু জানতে চাইবো যে এই এনবিএফআই, সেই সাথে ব্যাংকিং খাতের সাথে আমাদের পুঁজিবাজারের রিলেশনটাকে আপনি কিভাবে দেখেন আসলে, আর বর্তমান পুঁজিবাজারটাই আসলে কিভাবে দেখছেন আপনি? সাময়িক মন্দা চলছে পুঁজিবাজারে। আপনি যদি ধরে থাকেন যে সূচকের উত্থান পতন প্রায় 500-600 পয়েন্টের মতো সূচক পড়েছে, আবার কয়েকদিনে দেখলাম 150-200 পয়েন্টের মতো সূচক উঠেছে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকগুলি শেয়ারের পার্সেন্টেজ অনুযায়ী যদি আপনি চিন্তা করেন 30%, 25%, 20%, 15% করে একটি শেয়ারের দাম অবমূল্যায়িত হয়েছে। যেটি দেখার বিষয় সেটি হচ্ছে যে 2000 কোটি টাকার উপরে ট্রানজাকশনটা কিন্তু 1000-এর ঘরে নেমে এসেছে, যেটি অ্যালার্মিং। অন্যগুলি অ্যালার্মিং না, কারণ লেনদেন থাকলে কারেকশন, মার্কেট কারেকশন, এটা খুবই স্বাভাবিক। এবং এর আগে যদি আপনি 6 মাস আগের পুঁজিবাজার দেখেন আর বর্তমান পুঁজিবাজার দেখেন, তাহলে কিন্তু একটা সিমিলারিটি পাবেন, কারণ গত 6 মাসে কিন্তু পুঁজিবাজার বেশ কিছুটা সূচক বেড়েছে। তো সেই তুলনায় পুঁজিবাজারের যে সূচকগুলির পতন হয়েছে, যতটুকু করেছে এটি সহনীয় মাত্রায়, এবং সাস্টেনেবল পুঁজিবাজারের জন্য উত্থান এবং পতন খুবই জরুরি, কারণ শুধু উঠতে থাকবে বা শুধু পড়তে থাকবে দুটোই মার্কেটের জন্য খারাপ। তো এখন যেই শেয়ারগুলি যারা 1 মাস আগে ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু বেশ কিছুটা লসের সম্মুখীন হবে এখন, বাট লং টার্মে কিন্তু এটি থাকবে না। তার পিছনে কারণ হচ্ছে যে ডিভিডেন্ড গুলি এখন কিন্তু আসছে, তো ডিভিডেন্ড গুলি যদি অ্যাভেল করা যায়, ডিসেম্বর প্রান্তিকে যদি ফার্স্ট কোয়ার্টার ওইসব কোম্পানির ভালো থাকে, তাহলে ডিভিডেন্ডের পরেও কিন্তু সূচকের মূল্যের পতন হওয়ার সম্ভাবনা কম। আর যেহেতু ব্যাংকিং সেক্টরে এখন ইনভেস্টমেন্ট শুরু হয়েছে, যে অলস টাকাগুলি ব্যাংকে পড়েছিল সেগুলি যেহেতু এখন নতুন করে ইনভেস্টমেন্ট শুরু হয়েছে, তো ব্যাংক সেক্টর থেকেও পুঁজিবাজারের যে ইনভেস্টমেন্ট, যে পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট তারা করতো, সেখান থেকে হয়তো তারা কিছুটা কম করবে এখন, কারণ এতদিন অলস টাকা পড়েছিল, তারা পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করেছে, এখন হয়তো তারা করবে না। সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আইপিও, এতগুলি আইপিও এসছে যে আইপিও গুলোতেও বেশ কিছু অর্থ কিন্তু অলস পড়ে রয়েছে। আইপিও গুলি শেষ হয়ে গেলে হয়তো এই টাকাগুলো আবার মানি মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে ফিরে আসবে। তো এই সব কারণে এখন সাময়িক যে মন্দাটা যাচ্ছে সেটির দিকে নজর রাখলে বলা যায় যে এটি কিন্তু আনইভেন না, আপনি বলতে পারবেন না যেটি খুবই একটি খারাপ দৃষ্টান্ত, কারণ এটি স্বাভাবিক নিয়ম। পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম হচ্ছে যে আপনার দামের উত্থান এবং পতন, এটি খুবই স্বাভাবিক। এখন ট্রানজেকশন আস্তে আস্তে ভলিউম যদি হতে থাকে 1200, 1300, 1400, 1500 কোটি টাকা যদি ভলিউম হয়, 20 পয়েন্ট কমলে যদি 30 পয়েন্ট বাড়ে, আবার 20 পয়েন্ট কমে, অথবা 5 দিন ধরে টানা যদি বেড়ে যায় আবার 3 দিন ধরে পড়ে যায়, সেটি খুবই একটি স্বাভাবিক বিষয়। এটিকে নিয়ে অত ভাববার বিষয় নাই। যেটি ভাববার বিষয় রয়েছে এখানে সেটি হচ্ছে যে ট্রানজেকশন ভলিউমটা কি ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো, এবং কতগুলো নতুন আইপিও মার্কেটে আসলো। এখন এই ক্ষেত্রে যে ভলিউমের কথা বলছেন সেটাকে আসলে কিভাবে বাড়ানো যায়? আমরা দেখতে পেলাম যে 2500 কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছিল, গড় লেনদেন, সেখানে এখন কিন্তু 1000 কোটি টাকার আশেপাশে। তো কি চিন্তা করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, তারা যে ভূমিকা, তাদের যে ভূমিকা, সেটা আরো কিভাবে বাড়ানো যেতে পারে, কি মনে করছেন আপনি? দুটো জিনিস এখানে হতে পারে। একটা হচ্ছে যে মানুষ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করলে কিন্তু পুঁজিবাজারের ভলিউম বাড়ে, 2 দিন 3 দিন পর পর যদি আপনি শেয়ার বেচতে থাকেন ভলিউম ইনক্রিজ করবে, এটি স্বাভাবিক। আর যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টে যান তাহলে কিন্তু ডেইলি ভলিউমে আপনি ওটারে এফেক্টটা পাবেন না।
এখন আমার মার্কেট ক্যাপ কত সেটিও কিন্তু আপনাকে দেখতে হবে। মার্কেট ক্যাপিটালাইজেশন যদি বাড়ে আর ট্রানজেকশন যদি কিছুটা কম থাকে সেটি স্বাভাবিক হওয়ার কথা, কারণ তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টে যাচ্ছে। পাশাপাশি ফরেন বিনিয়োগ যদি হয় পুঁজিবাজারে, ফরেন কোম্পানিগুলি যদি বিনিয়োগ করে তাহলেও কিন্তু ট্রানজেকশন বাড়বে। আর মার্কেট ক্যাপিটালাইজেশন যত বাড়বে মার্কেট কত বেশি হেলদি হবে তার পিছনে কারণ হচ্ছে নতুন নতুন বিনিয়োগ হবে, নতুন নতুন আইপিও আসবে এবং শেয়ারে লং টার্ম ইনভেস্টমেন্ট ঘটবে। এখন আপনি যদি সূচকের পতন ধরে মার্কেট ক্যাপিটালাইজেশনের হিসাব করেন তাহলে আবার একটু গোলমেলে ব্যাপারটা, কারণ আপনার যদি দেখেন যে সূচক পড়ে গেছে, অনেকগুলির দাম পড়ে গেছে, সো মার্কেট ক্যাপিটালাইজেশন কমে গেছে, সেটি না ধরে আপনি যদি এটা বেস ধরেন যে এইটি ধরেন 7,000 পয়েন্টের সূচকে মার্কেটের ক্যাপিটালাইজেশন এত ছিল, তো বেস ধরলে যদি 500 পয়েন্ট পরে 500 পয়েন্ট উঠে বেসটা কিন্তু ঠিক থাকবে। এখন আমাদেরকে লং টার্ম ইনভেস্টমেন্টে যেতে হবে, সাথে সাথে নতুন যে সমস্ত আইপিও গুলো এসছে দ্রুত সেগুলিকে মার্কেটে নিয়ে আসতে হবে। বেশি দিন যাতে সময় নিয়ে তারা মার্কেটে না আসে, তাহলে টাকাগুলো অলস পড়ে থাকে। কারণ আমরা সব সময় মানির কিন্তু প্রবাহ দেখতে চাই, যত বেশি মানি প্রবাহ হবে, প্রবাহিত হবে, তত বেশি কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থনীতি চাঙ্গা হবে। তো সেই কারণে যেমন বন্ড বা অন্যান্য সেকেন্ডারি মার্কেটগুলি যখন ডেভেলপ করে যাবে, যখন আপনার ক্যাপিটাল মার্কেটে থেকে টাকা লগ্নি করে মানুষজন যখন ব্যবসা করতে আরো বেশি উদ্বুদ্ধ হবে, তখন একটি কিন্তু আরো মানসম্মত এবং স্বাস্থ্যবান একটি পুঁজিবাজার কিন্তু আপনি দেখতে পারবেন। জি, আমরাও সেটাই আসলে প্রত্যাশা করি এবং আমরা দেখি যে মার্কেটে বেশিরভাগ শেয়ারের দাম বাড়লে কিন্তু আসলে টার্নওভারটা আসলে বেড়ে যায়, তখন আসলে একটি সেল করে আরেকটি কেনার চেষ্টা করে, এই জিনিসটা কিন্তু আমরা দেখে থাকি। এবং সামনে কিন্তু আমরা জানি যে 52টির মতো ট্রেক লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেগুলো আসলে মার্কেটে আসবে, তারাও লেনদেন শুরু করবে, সেখান থেকে টার্নওভার বাড়বে, সেটা আমরা প্রত্যাশা করতে পারি। সেই সাথে আপনি যেটা বলছিলেন যে বিদেশি বিনিয়োগটাও আসা উচিত, তো সেক্ষেত্রে রোড শো হচ্ছে আমাদের পুঁজিবাজার ব্র্যান্ডিংয়ের জন্য, কিভাবে দেখছেন এই রোড শোকে? এটি খুবই একটি ভালো উদ্যোগ, কিন্তু রং টাইমলি হয়েছে যখন করোনা ছিল এবং করোনা পরবর্তী পরিস্থিতিতে। বাট এটি কন্টিনিউ যদি করতে থাকে, এটি খুবই ভালো উদ্যোগ, বাংলাদেশকে ব্র্যান্ডিং করার সাথে সাথে বাংলাদেশের পুঁজিবাজারকে ব্র্যান্ডিং করা। এবং এই ব্র্যান্ডিং এর মাধ্যমে যদি কিছু বিনিয়োগকারী বাংলাদেশ পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করে, তাহলে আপনি লং টার্মের কিছু ইনভেস্টর পাবেন। লং টার্ম ইনভেস্টর পেলে মার্কেটের একটা হেলদি ভাব চলে আসবে। আর দ্বিতীয় কথা যেটি হচ্ছে যে বাংলাদেশের কোম্পানিগুলো যখন পুঁজিবাজারে যাবে এবং তারা যখন দেখবে যে এই পুঁজিবাজার থেকেই তারা অর্থ উঠাতে পারছে এবং সেই অর্থ বিনিয়োগ করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারছে, তখন কিন্তু একটা বড় অংশ ভালো ভালো কোম্পানিগুলো পুঁজিবাজার মুখী হবে, কারণ এখানে ইনভেস্টর রয়েছে। তো সেই ক্ষেত্রে এটি খুবই ভালো উদ্যোগ আমি বলবো, এবং এটি চালিয়ে যাওয়া উচিত। প্রতি বছরই রোড শো হওয়া উচিত এবং সাথে সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি হওয়া উচিত। এবং ইন্টারাকশন যত বাড়বে মানুষের সাথে, যত বেশি আপনি আপনাকে পরিচিত করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার সম্ভাবনার দরজা খুলে যায়। সম্ভাবনার দরজাটা খুলে দিতে হবে, তারপর দেখতে দেখতে লাগবে যে এটার আসলে এফেক্টটা কি পড়ে। আমরা সেটা প্রত্যাশা করি। সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখলাম যে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু হয়েছে, তো কিভাবে দেখছেন এই বিষয়টিকে, কিভাবে জনপ্রিয় করা যায়, সেই সাথে আমাদের যে এসএমই খাত, আসলে আমাদের যে আর্থিক খাত, সেই খাতের উন্নয়নে এসএমই বোর্ড, এই এসএমই প্ল্যাটফর্ম কতটুকু ভূমিকা রাখতে পারে? আপনি দেখবেন আমার পার্শ্ববর্তী দেশ ভারতের টোটাল জিডিপির প্রায় 80% এসএমইর কৃতিত্ব, বাংলাদেশে কিন্তু 20%-এর মতো। তো এই কর্পোরেট হাউসগুলি দাঁড়িয়ে গেলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফ্যাসিলিটির আন্ডারে কিন্তু এসএমই গুলি গড়ে ওঠে। তো এখন কম্পোজিট টেক্সটাইল হচ্ছে, সবকিছু কম্পোজিট হচ্ছে, তার মানে ছোট ছোট কোম্পানিগুলি, কটেজ কোম্পানিগুলি কিন্তু এইখানে সুযোগ পাবে না, বড় কোম্পানিগুলি যদি কম্পোজিট করে ফেলে। তো যতগুলি বড় কোম্পানি বাড়বে, যতগুলি মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করবে, সাথে সাথে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য এসএমই খাত দাঁড়িয়ে যাবে, কারণ একটি বড় কোম্পানির সাথে অনেকগুলি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফ্যাসিলিটি লেগেছে, ফ্যাসিলিটির মাধ্যমে ওই কোম্পানিটা তার ফিনিশড গুডটা মার্কেটে নিয়ে আসে। তো ফিনিশড গুড মার্কেটে আনতে গেলে যে সমস্ত ধাপগুলি পেরিয়ে আসতে হয়, যে সমস্ত জিনিসপত্রগুলি সেখানে লাগে, সেগুলিকে সাপ্লাই দেওয়ার জন্য একটা সাপ্লাই চেইন গড়ে ওঠে। তো আমাদের দেশে এখন কিন্তু অনেকগুলি ইকোনমিক জোন হয়েছে। এই ইকোনমিক জোনগুলি যখন চালু হয়ে যাবে এবং ফরেন ইনভেস্টমেন্ট গুলি যখন আসবে, সাথে সাথে দেখবেন যে ইকোনমিক জোনের বাইরে অনেকগুলি কটেজ এসএমই ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং এই
অর্থনীতিতে যখন 50% এসএমইর অবদান থাকবে, তখন আপনি দেখবেন যে জিডিপিও বেড়ে গেছে আমাদের, এবং আমাদের কর্মসংস্থানও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে এসএমই নিয়ে এখন কাজ হচ্ছে, এবং এই এসএমই সেক্টরটাকে আরো বেশি শক্তিশালী কিভাবে করা যায় এবং এদের প্রণোদনার আওতায় এবং তাদেরকে ফ্যাসিলিটেট কিভাবে করা যায় সেগুলির একটা নতুন করে নীতিমালা নিয়ে যদি নামা যায় এবং তাদেরকেও যদি ফরেন ইনভেস্টমেন্টের আন্ডারে নিয়ে আসা যায়, তাহলে অনেক বেশি মানুষজন আরো বেশি কাজ পাবে এবং তারা সক্ষমতা অর্জন করবে। কারণ একটি ইন্ডাস্ট্রি একজন দুজন লোক দিয়ে ছোট ইন্ডাস্ট্রি চালানো এবং সেই চালিয়ে অনেকদিন ধরে যদি অর্ডার না থাকে এবং আপনার যদি সাপ্লাই দেওয়ার জায়গা না থাকে, ধরে রাখা একটা কষ্টকর ব্যাপার। তো সেক্ষেত্রে আপনার সাপ্লাই দেওয়ার জায়গা যদি নিশ্চিত করা যায় এবং তাদেরকে যদি অর্থায়নের নিয়ে আসা যায়, তাহলে তাদের কোয়ালিটিও ডেভেলপ করবে এবং একই কাজ বেশি দিন ধরে করলে তাদের কিন্তু কস্ট এফেক্টিভনেস ইমপ্রুভ করবে। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে বর্তমান কমিশন মার্কেট উন্নয়নের জন্য নানা রকম চেষ্টা করছে, তার মধ্যে একটি হচ্ছে দুর্বল কোম্পানিগুলোকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। তো সেটাকে কিভাবে দেখছেন? তারা প্রশাসক বসাচ্ছে, কিভাবে দেখছেন আসলে? এটি একটি ভালো উদ্যোগ, কিন্তু বোধ করি এসএসসির কাজ আসলে দুর্বল কোম্পানিগুলো সবল করে দেওয়া না, তা রেগুলেট করা। এখন সেইখানে স্বপ্রণোদিত হয়ে যদি কোনো কোম্পানিতে প্রশাসক বসিয়ে সেই কোম্পানিকে ঠিক করা যায়, সেটি খুবই ভালো উদ্যোগ। কিন্তু যেই কোম্পানিগুলির টেক ওভার করা হবে, দুর্বল কোম্পানিগুলি তাদের সেক্টর ওয়াইজ সেই সমস্ত লোকজন কি সেই কোম্পানির প্রশাসক বানানো উচিত যারা ওই সেক্টরে কাজ করে আসছে। এখন আপনি একজন ব্যাংকারকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বসিয়ে দিলে তো সে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাতে পারবে। তো সেই কারণে যে সমস্ত সেক্টর ওয়াইজ যে সমস্ত দুর্বল কোম্পানি যেই সেক্টরের, সেই সেক্টরের প্রতিযোগিতা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে যদি সেই কোম্পানিগুলো পুনর্গঠন করা যায়, তাহলে কিন্তু সেই কোম্পানিগুলি আসলে পুনর্গঠিত হবে। আমরা সেটাই প্রত্যাশা করব। অবশ্যই বিষয়গুলো নেতৃত্ব সংস্থা চিন্তা করে দেখবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক যারা শুনছেন, যারা দেখলেন এতক্ষণ ধরে, সকলকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশে আর্থিক খাত ও পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলেন ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তুহিন রেজা। দর্শক, এবার নিচে আরও একটা বিরতি, বেলা 2টা 35 মিনিট আবার ফিরে আসবো কৃষি বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।